অন্ধকার রাত, গাজার আকাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার বুক চিরে গর্জে ওঠে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল কাসামের বজ্রধ্বনি। ৭ জুলাই উত্তর গাজার বেইত হানুনের কৃষি জমিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ইসরায়েলি বাহিনীর ওপর নামল প্রতিরোধের ঝড়, আর সেদিনের হামলার ফুটেজ প্রকাশ করল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাদের ভাষায় এটি ছিল ডেভিড স্টোনস অপারেশনেরই অংশ, এক জটিল, কৌশলী ও ভয়ঙ্কর আক্রমণ। আর সেই আক্রমণে ইসরায়েল স্বীকার করেছে ৫ সৈন্য নিহত, আরও অনেকে গুরুতর আহত। শুধু তাই নয়, আহতদের মধ্যে ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। লক্ষ্যবস্তু ছিল নাহাল ব্রিগেড, যারা সম্প্রতি উত্তর গাজার দায়িত্ব নিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজেরাই বলছে এটি ছিল ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে সবচেয়ে জটিল ও বিপজ্জনক আক্রমণ। ফুটেজে ধরা পড়েছে কৃষি জমিতে হঠাৎ বিস্ফোরণ, ইসরায়েলি টহল ভ্যান ও সৈন্যদল মুহূর্তেই ছিন্ন ভিন্ন। ধোঁয়ার কুণ্ডলে আকাশে মিলিয়ে যাওয়া মাত্রই শুরু হয় গুলির ঝড়, যেন নরকের দরজা খুলে দিয়েছে আল কাসাম। বেইত হানুন থেকে খান ইউনিস, গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিরোধ যোদ্ধাদের পদচিহ্ন। খান ইউনিসে এক অভিযানে নিহত হন কেফিউ ব্রিগেডের তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট ওরি জেরলিক। মাত্র ২০ বছর বয়সেই থেমে গেল তার যাত্রা। ইসরায়েলি বাহিনীর ভেতর কেঁপে উঠল হতাশার স্রোত। আল কাসাম ব্রিগেড থামেনি। গাজার আল জাইতুন পাড়ায় তাদের পরবর্তী আঘাত। উচ্চ বিস্ফোরক আইইডি দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত হানে তারা। বিস্ফোরণের পর উদ্ধারকারী দল এগোতেই আবার গর্জে ওঠে প্রতিরোধের অস্ত্র, যেন বার্তা, তোমাদের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া। ২২ আগস্ট বদর মসজিদের কাছে আরও এক নাটকীয় মুহূর্ত। মেরকাভা ট্যাঙ্ক থেকে বের হওয়া মাত্র এক ইসরায়েলি সৈন্যকে মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় আল কাসাম। এক টান টান শ্বাসরুদ্ধকর দৃশ্য, যা ইসরায়েলি বাহিনীকে মনে করিয়ে দেয় গাজায় প্রতিরোধ সহজেই হার মানবে না। এ লড়াই একা লড়ছে না আল কাসাম, পাশে আছে আল আকসা ব্রিগেড ও আল নাসের সালাহ আল দিন ব্রিগেড। খান ইউনিসের উত্তরে তারা একসাথে মর্টার শেলে আঘাত হানে ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের উপর। আকাশ কেঁপে ওঠে গোলার বিস্ফোরণ। একইভাবে আল কুদস ব্রিগেডও ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। তারা ব্যবহার করছে স্ট্যান্ডার্ড 60 মিমি মর্টার রাউন্ড, লক্ষ্য করেছে ইসরায়েলের সামরিক সরঞ্জাম। ২১ আগস্ট আল কাসাম ও আল কুদসের যৌথ অ্যাম্বুশ ছিল আরও ভিন্ন মাত্রার। গাজা শহরের আল সুজাইয়া পাড়ায় বিস্ফোরক আর ট্যাঙ্ক বিরোধী শেলে উড়িয়ে দেওয়া হয় ইসরায়েলি সাজোয়া যান। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চেয়েছিল হামাস দুর্বল হয়ে পড়েছে, তাদের ৯০% শক্তি ধ্বংস। কিন্তু বাস্তবতা উল্টো। প্রতিদিনের হামলা, প্রতিদিনের ক্ষতি প্রমাণ করছে আল কাসাম এখনো অদম্য, অপ্রতিরোধ্য। প্রতিটি আঘাত যেন আরেকটি বার্তা, আমরা বেঁচে আছি, আমরা লড়ছি, আমরা জিতব। কৃষি জমির নীরবতা ভেঙে যে বজ্রপাত নেমেছিল, সেটিই আজ প্রতিরোধের প্রতীক। ইসরায়েল যতই লৌহ কপাট টেনে রাখুক, আল কাসামের প্রতিটি আঘাত সেই কপাট চূর্ণ করছে। বেইত হানুনের রাত যেন অন্ধকারে আলো হয়ে ফুটে ওঠা প্রতিরোধ, আর ইসরায়েলের চোখে আতঙ্কের ছাপ। ইরানের ঝড়ে অভিযান, সীমান্তে মোসাদ এজেন্ট ধ্বংস, জব্দ আমেরিকান অস্ত্র। আকাশে ভোরের আলো ফুটতেই সীমান্তের বাতাসে ভেসে এলো গর্জন। সিস্তান ও বেলুচিস্তানের মাটিতে যেন বজ্রপাত হলো একসাথে। ইরানের বিপ্লবী গার্ডস IRGC আর গোয়েন্দা বাহিনী নেমে এলো এমন এক অভিযানে, যা শুনলেই ইসরায়েলের মিত্ররা কেঁপে ওঠে। মোসাদের এজেন্টদের নিরপেক্ষ করা হয়েছে, আর তাদের হাতে থাকা আমেরিকান অস্ত্র গেছে ইরানের কবজায়। শত্রুর গোপন ঘাঁটিতে আগুন, ইরান শার খাস সারাবাদ, ৩টি শহর। সীমান্ত অঞ্চলের অন্ধকারে সন্ত্রাসী ঘাঁটি গেড়েছিল ইসরায়েল সংযুক্ত বন্দুকধারীরা, কিন্তু তাদের ঘুম ভাঙল ভোরের আগে। সমন্বিত অভিযানে ঝাঁপিয়ে পড়ল IRGC গ্রাউন্ড ফোর্স আর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মুহূর্তেই শুরু হলো গোলাগুলি, বিস্ফোরণ আর ধ্বংসযজ্ঞ। ফলাফল, মাত্র কয়েক ঘন্টার লড়াইয়ে ১৩ জন জঙ্গি নিহত, অনেকে ধরা পড়ল জীবিত। ব্যর্থ হলো ৩টি বড় হামলা। শুধু নিহত আর গ্রেপ্তারি নয়, ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে এই অভিযানে ব্যর্থ করে দেওয়া হয়েছে ৩টি বড় পরিকল্পিত হামলা। সীমান্তের এক পাশে পাকিস্তান, অন্য পাশে অশান্ত বেলুচিস্তান। এই অঞ্চলটিকে টার্গেট করে তাণ্ডব চালাতে চেয়েছিল জঙ্গিরা, কিন্তু ইরানের গোপন চোখে সেই পরিকল্পনা ধরা পড়ল আগে। যা ঘটল তা যেন সিনেমার দৃশ্য।
ভোরের অন্ধকারে গোপন কণ্ঠস্বর, ঝলসে ওঠা ট্রেজার বুলেট আর একের পর এক বিস্ফোরণে শত্রু ঘাঁটির পতন। শত্রুর হাতে বিদেশি অস্ত্র। অভিযান শেষে জব্দ হলো এক ভয়ঙ্কর ভাণ্ডার, আমেরিকান তৈরি M4 ও M60 রাইফেল, RPG লঞ্চার, বিস্ফোরক ভেস্ট, এমনকি হাতে গোনা গ্রেনেড। সব মিলিয়ে স্পষ্ট হলো এরা কেবল সাধারণ দস্যু নয়, বরং এক আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। প্রেস টিভির ভাষায়, এই জঙ্গিদের হাতে থাকা অস্ত্রই প্রমাণ করে তাদের যোগসূত্র। ইরানের শক্তির নতুন বার্তা। ইরান শুধু লড়াই করছে না, লড়াইয়ের পরও ছড়িয়ে দিচ্ছে বার্তা। সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের সাফল্য শুধু বন্দুকধারী ধ্বংস নয়, বরং সীমান্তকে আরও নিরাপদ করা। ইরানের প্রধান স্টাফ আব্দুর রহিম মুসাভি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ফোনে জানালেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্তের উভয় পাশে যৌথ পদক্ষেপ জরুরি। অর্থাৎ ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার ভার কাঁধে নিচ্ছে। এর আগে গোয়েন্দারা দক্ষিণ পূর্বে আরেকটি সেল ধ্বংস করেছে। সেখানে 6 জঙ্গি নিহত, 2 জন বন্দী। আরেকটি চমক, সেলটির সবাই ছিল বিদেশি যোদ্ধা, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। এক কথায়, সীমান্তের মাটি আজ ইরানের শত্রুদের জন্য এক মৃত্যুকূপ। ভোরের আলোয় যখন সাধারণ মানুষ ঘুম ভাঙাচ্ছিল, তখন সীমান্তের অন্য প্রান্তে ইতিহাস লিখছিল ইরানের যোদ্ধারা। বন্দুকের নল, আরপিজির ঝলকানি আর ধোঁয়ার কুণ্ডলি পেরিয়ে ইরান জানিয়ে দিল, আমরা সতর্ক, আমরা শক্তিশালী। আমাদের সীমান্ত ভেদ করার স্বপ্ন যারা দেখে, তাদের জন্য অপেক্ষা করছে কেবল ধ্বংস। সিস্তান ও বেলুচিস্তানের এই অভিযান কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি ছিল শক্তির প্রদর্শনী। বার্তা স্পষ্ট, ইরান এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণের অগ্রদূত। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বনাম ইসরায়েল। রাত তখন গভীর। হঠাৎ ইসরায়েলের আকাশে বাজল সতর্কতার সাইরেন। জেরুজালেম, তেল আবিব, এমনকি অধিকৃত পশ্চিম তীর, চারপাশে ছোট ছুটি, আতঙ্ক আর অজানা ভয়। কারণ মুহূর্ত আগে ইয়েমেন থেকে ছুটে এসেছে এক মারাত্মক ক্ষেপণাস্ত্র। এটা কেবল একটি আক্রমণ নয়, এটা ছিল হুথি যোদ্ধাদের এক স্পষ্ট বার্তা, আমরাও শক্তি দেখাতে জানি। সতর্ক বার্তা উপেক্ষা করে নতুন চমক। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, হুথি সন্ত্রাসীদের খুব বেশি মূল্য দিতে হবে। সতর্কবার্তার সুর তখনও আকাশে ভাসছে, কিন্তু তার আগেই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আবার ঢুকে পড়ল ইসরায়েলের আকাশসীমায়। ইসরায়েলি সেনারা বলছে তারা নাকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু আসল প্রশ্ন, প্রতিরক্ষা ভেদ করেই বা কতদূর এসে পৌঁছল ক্ষেপণাস্ত্র? আতঙ্কের ঢেউ দেখিয়েছে। প্রতিরোধ থাকলেও ইয়েমেনি আতঙ্কের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে। আঘাতের জবাব আগুন দিয়ে। হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েল চালালো তীব্র বিমান হামলা। লক্ষ্যবস্তু সানার প্রেসিডেন্ট প্রাসাদ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক। রাতের আকাশে আগুনের ফুলঝুরি, ধ্বংসস্তূপ আর ধোঁয়া। অন্তত 6 জন নিহত, 80 জনের বেশি আহত। কিন্তু এখানেই টুইস্ট। ইসরায়েল ভেবেছিল এই আক্রমণে হুথিরা দুর্বল হবে। বাস্তবে ঘটল উল্টোটা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও ক্ষিপ্ত হলো, আরও দৃঢ় হলো। তারা ঘোষণা করল, ইসরায়েলে পাঠানো প্রতিটি ক্ষেপণাস্ত্রই আমাদের প্রতিরোধের প্রতীক। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শক্তি। 22 আগস্টের হামলায় হুথিরা প্রথমবারের মতো ব্যবহার করেছিল গুচ্ছ বোমা সজ্জিত ক্ষেপণাস্ত্র। এটা ছিল এক অভূতপূর্ব পদক্ষেপ। সামরিক বিশেষজ্ঞদের মতে, গুচ্ছ বোমা শুধু বিস্ফোরণ ঘটায় না, বরং যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি আর দীর্ঘমেয়াদী ধ্বংস তৈরি করে। এই এক আঘাতেই প্রমাণ হলো, ইয়েমেনি যোদ্ধারা শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করেছে। তাদের ক্ষেপণাস্ত্র এখন 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কল্পনা করুন দৃশ্যটি। রাতের আকাশে একের পর এক সাইরেন বাজছে। পরিবারগুলো বাংকারে আশ্রয় নিচ্ছে। ইসরায়েলি সেনারা আকাশে তাকিয়ে আতঙ্কে দেখছে অগ্নিশিখা। আর সেই মুহূর্তে 1000 কিলোমিটার দূরে সানার মরুভূমিতে দাঁড়িয়ে হুথি যোদ্ধারা ঘোষণা করছে, আমরা থামবো না, তোমরা যতই আঘাত করো, আমরা তার জবাব দেব আগুন দিয়ে। এই লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা শক্তির প্রদর্শন, প্রতিরোধের ঘোষণা। আর প্রতিটি আঘাত যেন নতুন করে লিখে দিচ্ছে ইয়েমেন বনাম ইসরায়েলের সংঘাতের উত্তেজনাপূর্ণ অধ্যায়। লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন। ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন তাণ্ডব। আকাশে কালো মেঘ,
সাগরে ভেসে উঠছে যুদ্ধজাহাজের ছায়া, বেজে উঠেছে যুদ্ধের দামাম। লাতিন আমেরিকার বুকে এবার যেন নতুন আগ্রাসনের মোহরা। ভেনেজুয়েলার উপকূলে এসে ভিড়েছে 3টি মার্কিন যুদ্ধজাহাজ। এর সঙ্গে আছে গোয়েন্দা বিমান, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং গাইডেড মিসাইল ক্রুজার। প্রায় 4000 মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে। যুক্তরাষ্ট্র বলছে এটাই তাদের শক্তি প্রদর্শন, কিন্তু ফিনিক্সের মতো জেগে উঠছে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন, ক্ষমতায় আসার পর তিনি বহু যুদ্ধ থামিয়েছেন। প্রচারে একথাই গর্বের সঙ্গে বলেছেন তিনি, কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। ভেনেজুয়েলার দিকে তাক করেই যেন তার নতুন যুদ্ধযাত্রা শুরু। আর এই হুমকি শুধু আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার দ্বন্দ্ব নয়, এর মধ্যে জড়িয়ে পড়েছে আরও 2টি মহাশক্তি, ইরান ও রাশিয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাদের আস্থাভাজন বন্ধু। তাই মার্কিন আগ্রাসন মানে শুধু লাতিন আমেরিকা নয়, গোটা বিশ্বের ভূ রাজনীতির দাবার বোর্ড কেঁপে ওঠা। মাদুরোর জবাব, 45 লাখ মিলিশিয়া মাঠে আমেরিকার হুমকিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পিছপা হননি, বরং হুঙ্কার দিয়েছেন দেশের আকাশ, ভূমি আর সাগর রক্ষা করবেন তিনি। ঘোষণা দিয়েছেন 45 লাখের বেশি সশস্ত্র মিলিশিয়া সদস্য প্রস্তুত আছে। যুদ্ধ যদি আসে তারা লড়বে শেষ রক্তবিন্দু পর্যন্ত। আরেকদিকে যুক্তরাষ্ট্র মাদুরোর মাথার জন্য পুরস্কারের অর্থ বাড়িয়ে দিয়েছে। তাকে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করছে তারা, কিন্তু মাদুরো জানেন এটা আসলেই ক্ষমতা দখলের ষড়যন্ত্র। চীনের শক্ত বার্তা। শি জিনপিং এর চীন এ ঘটনার পর সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। জাতিসংঘ সনদের কথা টেনে বলেছে, কোনো দেশের সার্বভৌমত্ব ভাঙা যাবে না। ভেনেজুয়েলাকে চাপ দিয়ে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। চীনের বিশেষজ্ঞরা বলছেন আসল কারণ তেল। ভেনেজুয়েলার বিশাল তেলের ভান্ডার এখন যাচ্ছে চীনের হাতে। যুক্তরাষ্ট্র সেই পথ আটকে দিতে চায়। এ কারণেই ভেনেজুয়েলার দিকে বন্দুক তাক করছে তারা। আরও মাদুরো জানান কারা তার পাশে। জনসম্মুখে তিনি চীনের প্রযুক্তির প্রশংসা করেছেন। তার এই চীন বন্দনা নিঃসন্দেহে আমেরিকার শরীরে আরও আগুন ধরিয়ে দিয়েছে। বিশ্লেষণ, দাবার বোর্ডে নতুন যুদ্ধ। প্রশ্ন এখন একটাই, চীন কি সরাসরি ভেনেজুয়েলার পাশে দাঁড়াবে? বিশ্লেষকরা বলছেন আমেরিকার এই তৎপরতা লাতিন আমেরিকায় নতুন সংঘাত ডেকে আনবে, আর এই সংঘাত আরও কাছে টেনে আনবে শি জিনপিং ও নিকোলাস মাদুরোকে। ভেনেজুয়েলা শুধু লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ নয়, বরং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক প্রতিরোধের প্রতীক। তাই দক্ষিণ ক্যারিবীয় সাগরের উত্তাল ঢেউয়ের নিচে আজ লুকিয়ে আছে এক নতুন যুদ্ধের পূর্বাভাস। আগুন কি ছড়াবে বিশ্বজুড়ে? মার্কিন যুদ্ধজাহাজ ইতিমধ্যেই দিগন্তে। মাদুরোর মিলিশিয়ারা বন্দুক হাতে প্রস্তুত। চীন ও রাশিয়া তাকিয়ে আছে মাঠে নামার সংকেতের দিকে। লাতিন আমেরিকার মাটিতে কি নতুন এক বিশ্বযুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে? গাজার আকাশে তখন নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল এক বিস্ফোরক রহস্য। জুলাই মাসে বেইথানুনের কৃষি জমিতে হঠাৎই গর্জে উঠল আগুন আর ধোঁয়া। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল ইসরায়েলি সেনারা। ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য, পয়েন্ট ব্ল্যাঙ্ক আক্রমণে 5 আইডিএফ সৈন্য নিহত। মাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পরিকল্পনা ছিল সূক্ষ্ম। প্রথমে কিছু গুলির শব্দ, মনে হলো হয়তো সামান্য হামলা, কিন্তু আসল খেলা ছিল অন্যত্র। ইসরায়েলি সৈন্যরা ছুটে গেল গোলাগুলির উৎসের দিকে। তারা বুঝতেই পারল না এটাই আসলে ছিল অ্যাম্বুশ জোন। সেই মুহূর্তেই বিস্ফোরক ফেটে গেল তাদের পায়ের নিচে। ভিডিও ফুটেজে দেখা যায় একসাথে কয়েকজন সৈন্য মাটিতে ছিটকে পড়ছে। আলোক রেখা, আগুন আর মৃত্যুর আর্তনাদ সবই ধরা পড়েছে ক্যামেরায়। প্রথম বিস্ফোরণের পর শুরু হলো আল কাসামের আসল আক্রমণ। কাছ থেকে গুলি, মর্টারের শব্দ, চারপাশ ঘিরে ধোঁয়া। আইডিএফ সৈন্যরা একে অপরকে ডাকছিল, কিন্তু কেউই বেরোতে পারছিল না। সেই কৃষি জমিই তখন রূপ নিল এক মৃত্যুপুরীতে। আইডিএফ পরে নিশ্চিত করেছে 5 সৈন্য নিহত এবং বহু আহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম এটিকে 7 অক্টোবরের পর সবচেয়ে জটিল আক্রমণগুলোর একটি বলে স্বীকার হয়েছে। আল কাসামের শক্তির প্রদর্শন এখানেই শেষ নয়। 21 আগস্ট আল কাসাম ব্রিগেড তাদের সবচেয়ে বড় অভিযানের বিবরণ প্রকাশ করল। যোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল একাধিক আইডিএফ সাইটে।
লক্ষ্যবস্তু ছিল শক্তিশালী মেরকাভা 4 ট্যাঙ্ক। ঘর থেকে ঘর লড়াইয়ে একাধিক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে আল কাসাম। এই বার্তা ছিল স্পষ্ট, আমরা শুধু লুকিয়ে আঘাত করি না, সরাসরি মোকাবিলায়ও জয়ী হই। যেখানে আল কাসাম তাদের সাফল্য উদযাপন করছে, ঠিক তখনই ইসরায়েলি সামরিক বাহিনী নাসির হাসপাতালে হামলার জন্য দায় চাপাতে চাইল হামাসের উপর। দাবি করল তারা নাকি একটি হামাস ক্যামেরা ধ্বংস করেছে, কিন্তু সেই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি আন্তর্জাতিক মহলে। তাই আরও প্রশ্ন জাগল, তাহলে দোষী কে? একটি ভিডিও, কয়েকটি সেকেন্ড, কিন্তু সেই ফুটেজ বদলে দিল যুদ্ধের চেহারা। বেইত হানুনে আল কাসামের আক্রমণ দেখিয়ে দিল গাজার মাটিতে প্রতিটি ইঞ্চি এখন এক একটি ফাঁদ, প্রতিটি ছায়া এক একটি ঝড়। ভোরের আলোয় যখন সাধারণ মানুষ ঘুম থেকে উঠছে, তখনই আল কাসামের যোদ্ধারা জানিয়ে দিচ্ছে, আমরা আছি, আমরা লড়ি, আমরা আঘাত করি এমনভাবে যাতে শত্রু বুঝতেই পারে না কোথা থেকে মৃত্যু আসছে। গাজার ভেতরে এই লড়াই শুধু একটি অভিযান নয়, এটি প্রতিরোধের শক্তির প্রমাণ, আর সেই প্রমাণ এখন ক্যামেরায় বন্দী। গাজার পুরো নিয়ন্ত্রণ নেবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন ঘোষণা দিতেই ইসরায়েলি যেন আগুন জ্বলে উঠেছে। রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে বিক্ষোভে, সরকারের বিরুদ্ধে স্লোগানে কাঁপছে শহর। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও আসছে ধাক্কা। একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যেন চারদিক থেকে কোণঠাসা নেতানিয়াহু। কিন্তু সবথেকে বড় ধাক্কা এসেছে ভেতর থেকে। নিজ দেশের সেনাপ্রধানই আর তার পাশে নেই। ইয়াল জামির, ইসরায়েলের সামরিক শক্তির এই অভিভাবক, প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন গাজা দখলের পরিকল্পনা আত্মঘাতী, বরং তিনি চান জিম্মি বিনিময়ের মাধ্যমে সমাধান খুঁজে বের করতে। এখান থেকেই শুরু হয়েছে ভয়ঙ্কর জল্পনা। তবে কি সেনাপ্রধানই নামবেন রাজনৈতিক ময়দানে? সেনাদের অসন্তোষ। যুদ্ধের মাঠে ক্লান্ত ভাঙা মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েলি সেনারা। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতে শত শত সেনা প্রাণ হারিয়েছে। কেউ কেউ হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ যেন প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে। অনেক সেনা সরাসরি বলেই ফেলেছেন, গাজা দখল করতে চাইলে চাই দানবীয় শক্তি। হাজার হাজার সৈন্য নামিয়েও সেটা সহজ নয়। তবু নেতানিয়াহু যেন শুনতেই চান না, বরং তিনি নতুন করে 60,000 রিজার্ভ সেনাকে ডাক দিয়েছেন। সেপ্টেম্বরেই তাদের রিপোর্ট করতে হবে। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, সমাধান যুদ্ধ নয়, সমাধান হলো আলোচনায়। এ এক ভয়ঙ্কর বার্তা। সরকারের সঙ্গে সেনাবাহিনী টানা পড়েন এবার প্রকাশ্যে। অভ্যুত্থানের গুঞ্জন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসরায়েলে কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে? ইতিহাস বলছে দেশটি সবসময় ডেমোক্রেটিক কাঠামো আঁকড়ে ধরেছে, কিন্তু এখন যখন সেনাবাহিনী ও সরকারের মধ্যে আস্থার সেতু ভেঙে পড়ছে, তখন গুঞ্জনই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ শক্তিশালী ডিপ টেস্ট এই পরিস্থিতি সামাল দিতে মরিয়া। সেনাপ্রধানও সরাসরি ক্ষমতা দখলের কথা ভাবছেন না, তবে ঝুঁকি অন্য জায়গায়। নেতানিয়াহুকে হয়তো অন্যভাবে সরিয়ে দেওয়া হতে পারে। হত্যা, হঠাৎ পদত্যাগ, কিংবা আগাম নির্বাচন। সম্ভাবনার খেলা এখন যে কোনো দিকে মন নিতে পারে। একদিকে রাস্তায় বিক্ষোভ করা ইসরায়েলিরা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ক্লান্ত সৈন্যরা। মাঝখানে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু, নিজের ভবিষ্যৎ আঁকড়ে ধরা এক নেতা। তার সামনে শুধু গাজার মানচিত্র নয়, সামনে রয়েছে রাজনৈতিক টিকে থাকার লড়াই। অভ্যুত্থান হোক বা না হোক, স্পষ্ট হচ্ছে একটাই সত্য, ইসরায়েল এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ।